অলরাইট। তো সবার ফার্স্টে আমরা tradingview.com এলাম এবং কেন কোন পেয়ারে আসলাম, আমরা কিভাবে কোন পেয়ারে ক্লিক করলাম, কোনটায় ক্লিক করলে কি হতো, কোন মার্কেট দেখবো, মোটামুটি এই ব্যাপারগুলো আজকে একটু দেখে নিলাম। অ্যাকচুয়ালি এখানে উইকলি চারটাই দেখাই, তাহলে টোটাল যে আমাদের সিনারিও আছে এটা একটু বোঝা যাবে। একটু নেটের মনে হয় সমস্যা হচ্ছে। অলরাইট। তো এখানে এই ধার থেকে যদি আমি দেখি, এখানে আমার প্রোফাইলটা লগ ইন আছে, তাই এখানে আমার ছবি দেখাচ্ছে। প্লাস এখানে যে আমি সিম্বলটা সার্চ করলাম, যেখানে আমি দেখছি, এখানে আমি অন্য সিম্বলও দেখতে পারি। এখানে যদি আপনার মনে হয় ইথেরিয়ামে দেখতে পারি বা এডিএর দেখতে পারি, যেটা মনে হবে সেই কয়েনের তার পেয়ার দেখতে পারবো। আর তার পাশাপাশি যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আমি দেখতে পাবো যে কোন মার্কেটের জন্য এই চার্টটা সেখানে শো হচ্ছে। ওকে, তো আমরা বিটকয়েনের ওপরই দেখছি, ইউএসডিটির ওপর, যেটা বাইন্যান্সের স্পট ফিউচার, স্পটের ওপর চলছে। এরপর আছে হচ্ছে একটা কম্পেয়ার সিম্বল। কিছু কিছু জিনিস আমরা অ্যাভয়েড করে যাব, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের জানার এখনই দরকার নেই, এগুলোর ওপর আমরা পরের দিকে আসবো। কম্পেয়ার অর অ্যাড সিম্বল কিভাবে করতে হয় এগুলো আমরা পরে জানবো। এরপর আছে হচ্ছে টাইম ফ্রেম। এখানে আমরা কাস্টম ইন্টারভাল দিতে পারি। টাইম ফ্রেমের মধ্যে সেকেন্ডস আছে, মিনিটস আছে, আওয়ার্স আছে, ডেজ, ইভেন এখানে 1 বছরেরও টাইম ফ্রেম আপনি এখানে দেখতে পাবেন। টাইম ফ্রেম বলতে কি বোঝাচ্ছে? সবার ফার্স্ট এখানে টাইম ফ্রেম বলতে আমরা এটা বুঝি, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করছে, কোন টাইমকে রিপ্রেজেন্ট করছে, মানে কতটা রেঞ্জ, টাইমের কতটা রেঞ্জকে রিপ্রেজেন্ট করছে এই ক্যান্ডেলগুলো। অ্যাকচুয়ালি ক্যান্ডেল কি আমরা আশা করি জানি। এখানে যে সবুজ আর আহ, লাল রঙের যে আপ ডাউনস গুলো দেখা যাচ্ছে, এগুলোকে এক একটিকে ক্যান্ডেল বলে। একটি ক্যান্ডেলকে আমি একটু জুম করে যদি দেখাই, তাহলে ক্যান্ডেলের মধ্যে 3-4টে জিনিস বেশ দেখা যাচ্ছে। ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলের কালার আলাদা আছে কিছু কিছু, আর ক্যান্ডেলের নিচের দিকে দাগ বা উপরের দিকে দাগ এরকম কিছু আছে, এগুলোকে কি বলে? ফার্স্ট হচ্ছে, এখানে আমি যদি দাগ দিয়ে দেখাই, একটি ক্যান্ডেল আমি ড্র করছি। একটি ক্যান্ডেলের উপরে এরকম দাগ আছে, নিচে এরকম দাগ আছে, এরকম যদি ক্যান্ডেল হয়, তো ওপরের যে দাগগুলো আছে বা নিচের যে দাগটা আছে এগুলোকে বলে শ্যাডো বা উইক। এগুলো হয়টা কি, মার্কেট হয়তো ওই টাইম ফ্রেমে ওপরের দিকে উঠেছিল বা নিচের দিকে নেমেছিল, সেখানে স্টে করেনি, তাই ওখানে এরকম দাগ তৈরি হয়েছে। তার মানে যদি আপনি ওপরের দিকে সেল লাগাতেন বা নিচের দিকে সেল লাগাতেন, হয়তো আপনার ট্রেডটা এক্সিকিউট হতো, কিন্তু মার্কেট এখানে স্টে করেনি। যেমন এই ক্যান্ডেলটা দেখি, এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে, উল্টো হ্যামার ক্যান্ডেল। এখানে আমি যদি দেখাই, ঠিক এই রকম একটি ক্যান্ডেলের আমরা আওয়াজ পাচ্ছি। ক্যান্ডেলের প্যাটার্নস আছে অনেক ধরনের, কোন ক্যান্ডেলের কি প্যাটার্ন দেখলে মার্কেট কি যেতে পারে, এগুলোর ক্লাসও আমাদের হয়ে গেছে। এগুলো আশা করি রিভাইজ আবার নেক্সট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমি যদি এই ক্যান্ডেলটাই দেখি, এই ক্যান্ডেলটাকে আমি এখানে একটু দেখাচ্ছি। মার্কেট কখনো ওপেন হয় আবার ক্লোজ হয় একটি টাইম ফ্রেমের জন্য। মার্কেট ধরুন ওপর থেকে ক্লোজ স্টার্ট হয়েছে, তারপরে মার্কেট আবার ডাউনে গেছে, তারপর আবার উপরে গেছে, এবং ফাইনালি একটা জায়গা থেকে নেক্সট যে টাইম ফ্রেম আছে তার মধ্যে চলে গেছে। আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারবেন না, অ্যাকচুয়ালি বোঝার কথাও না, কারণ প্রথম দিনেই যদি আমি ক্যান্ডেল দেখিয়ে দিই তাহলে একটু সমস্যার ব্যাপার হতে থাকে। স্টিল জিনিসগুলো আমি যতটা সম্ভব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করি। কিছু কিছু ক্যান্ডেলস আলাদা আলাদা দেখতে আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করে, আর সেই প্যাটার্ন অনুযায়ী বোঝা যায় যে মার্কেট এইবারে কোন দিকে যেতে পারে, মার্কেটের মুভমেন্ট কি আসতে পারে। অ্যাকচুয়ালি যে অ্যানালিসিস যে জিনিসটা থাকে, একে আমরা অ্যানালিসিস প্রিভিয়াস যে আমাদের যত ধরনের, হ্যালো, হ্যালো, রাইট, সাউন্ড আছে, আমাদের প্রিভিয়াস যত ধরনের ডেটা আছে সেই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করে নেক্সট মার্কেট কি প্যাটার্ন তৈরি করতে পারে, মার্কেট কোন দিকে মুভ করতে পারে, এইটার একটা সম্ভাব্য ধারণা করা, একেই বলে অ্যানালিসিস। আজকে টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর আছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু একই জিনিস নয়, জিনিসটা অন্যভাবে করতে হয়, কিন্তু মার্কেটের ধারণা ওই একই দেবে, ওপরে যাবে না নিচে যাবে। আমাদের লাস্টে গিয়ে এইটুকুই জানার দরকার যে মার্কেট কোন দিকে মুভ করবে, এবারে কেন করবে সেটাই অ্যানালিসিস।
তো ক্যান্ডেলের উপর আজকে খুব বেশি যাচ্ছি না, মোটামুটি একটা ওভারভিউ দিলাম ক্যান্ডেলের আমাদের টোটাল ক্যান্ডেল স্টিক প্যাটার্নস এর উপর ক্লাসেস আছে, আশা করি পরের দিকে হবে এগুলো। তো ওভারভিউ মার্কেটে কি বলছে, এখান থেকে আমরা টাইম ফ্রেমের ব্যাপারটা দেখলাম। তারপরে আসি, এখানে ক্যান্ডেলস এর নানা ধরনের জায়গা আছে, কোন কোন ক্যান্ডেল আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। এখানে লাইন আছে, এরিয়া আছে, হাই লো আছে, এখানে কাগি আছে, অনেক ধরনের ক্যান্ডেলস থাকে, হাই ক্যানেসি থাকে। কোন ক্যান্ডেল কোথায় ইউজ করা যায় এগুলো আমাদের জানতে হবে। আমাদের সব ক্যান্ডেল এখানে দরকার হবে না, কিছু কিছু ক্যান্ডেলের উপর আমরা মাস্টারি করব, এটাই হচ্ছে আমাদের দরকার। কারণ সব কিছু জানতে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে। আমরা আপাতত ওই ক্যান্ডেলস দেখবো, আর পরের দিকে যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব তখন হাই ক্যানেসির ওপর কাজ করব। এই দুটো ক্যান্ডেল আশা করি জানলে ফিউচার স্পট আমরা কভার করতে পারবো। তারপরও আরো যদি জানার ইচ্ছা হয় নিশ্চয়ই জানা তো যাবেই। অলরাইট, তারপরে আসে হচ্ছে ইন্ডিকেটরস। ইন্ডিকেটরস কাদের বলে? ইন্ডিকেটরস হচ্ছে কিছু কিছু এমন জিনিস যেগুলো ইন্ডিকেট করতে সাহায্য করে মার্কেট কোন দিকে যাবে, মানে আপনাকে ইশারা করবে মার্কেট কোন দিকে যাবে। তার কিছু নিয়ম আছে, প্রত্যেকটা ইন্ডিকেটর রিড করার আলাদা আলাদা প্যাটার্ন আছে, প্রত্যেকটা ইন্ডিকেটরকে কিভাবে আমরা দেখে তার মতো করে সেট করতে হবে সেগুলোর কিছু জায়গা আছে। এগুলো আস্তে আস্তে আমরা জানবো। ইন্ডিকেটরস আজকে একটা দুটো আশা করি ইন্ডিকেটরস শো করতে পারবো। ওকে, তারপর এখানে আমাদের টেমপ্লেটস গুলো আছে, অসিলেটর ফর্মুলা যেগুলো আছে এগুলো জানার দরকার নেই। এখানে অ্যালার্ট টাইপের আছে, মানে ওই অ্যালার্ম টাইপের আপনি এখানে সেট করতে পারবেন। মানে প্রাইস যদি আমি এখানে দিই এরম সামথিং, মানে যদি প্রাইস এই $70,000 ক্রস করে তাহলে এখানে ওই অ্যালার্মের মতো বাজবে। এবারে ওয়ান্স এভরি টাইম এগুলো করা যায়। মানে ধরে রাখতে পারেন অ্যালার্ম যে কোনো একটা প্রাইসকে যদি হিট করে, সে নিচের দিকে হোক ওপরের দিকে হোক, সেইখানে গেলে এখানে একটা এই অ্যালার্ট দেবে। আপনার ফোনে যদি এটা করা থাকে ওই ফোনে নোটিফিকেশন টাইপ আসবে, এখানে অ্যালার্ট নেম মেসেজ এগুলো দিতে পারবেন। এগুলো বেসিক জিনিস, এগুলোর উপর খুব বেশি যাচ্ছি না। তারপর রিপ্লে আছে, এগুলো জানা আমাদের এখন খুব বেশি দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের চার্টটা সেভ করা যাবে, বিটিসি চার্ট ট্রেডিং আমি যেভাবে সেভ করে রেখেছি। তারপরে এগুলো স্ক্রিনশট নেওয়ার জায়গা, এখানে আমাদের ফুল স্ক্রিন করার জায়গা, তারপরে সেটিংস এর জায়গা। এগুলোর উপর আমাদের গিয়ে লাভ নেই, এগুলো আমাদের কোনো খুব বেশি হেল্প করবে না অ্যানালাইসিস করতে। নেক্সট এই নিচের দিকে আসি, এই নিচের দিকের গুলোকে বলা হয় হচ্ছে টুলস। এটা হচ্ছে পয়েন্টার টুলস আছে, ক্রস আছে, অ্যারো আছে। এখানে কিছু টুলস দিয়ে আমরা আমাদের যে রিডিং স্কিল সেটাকে আরো শার্প করতে পারি। মানে এখানে আমরা এই টুলগুলো দিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি, এখানে কিছু প্যারালাল চ্যানেলস ইউজ করতে পারি। মানে আমি ধরলাম এখান থেকে এতদূর কিছু একটা মার্কেটে মুভ করছে, সেটাকে আমি প্যারালাল চ্যানেলে দেখবো যে একটা বক্সি প্যাটার্নের মধ্যে ট্রেড হচ্ছে কিনা বা অ্যাকুমুলেশন জোনের মধ্যে যাচ্ছে কিনা, এগুলো এখান থেকে করা যায়। তো এগুলোর ওপর আজকেই সব কভার করা যাবে না, অ্যাকচুয়ালি আজকে সব কভার করা উচিত নয়, কারণ যারা একদম নতুন এসেছেন বা এই জিনিসগুলো একদমই জানেন না তাদের পুরো জাস্ট মাথার উপর দিয়ে চলে যাবে। এরপর আছে হচ্ছে এখানে কিছু ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে, ফিব সার্কেলস আছে, এগুলো সব টুলস। কোন টুলস কোথায় কি কাজে লাগে এগুলো অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে জানতে হবে, সব কটা আজকে জানার দরকার নেই। আজকে কয়েকটা টুলস দেখিয়ে দেবো যে টুলস গুলো সত্যি ইম্পর্টেন্ট, সত্যি জানা দরকার। যেমন ফার্স্ট আজকে একটা টুলস দেখাই, মেজার টুলস। এখানে একটা ওই রুলারের চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে মেজার টুল। মেজার টুল আমরা কিভাবে দেখবো, অ্যাকচুয়ালি মেজার টুলে হয়টা কি, আমরা ইনস্ট্যান্ট মেজার করতে পারবো মার্কেট উপরে গেছে নিচে গেছে কতটা পার্সেন্টেজ প্রফিট বা লস দিয়েছে। যেমন আমি যদি এই দুটো ক্যান্ডেল দেখি শ্যাডো মিলিয়ে, লাস্ট দুটো ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে লাস্ট দুটো, এই দুটো ক্যান্ডেলের যদি শ্যাডো মিলিয়ে মানে এই ওপর অব্দি দেখি কত পার্সেন্ট প্রফিট দিয়েছে, মানে লাস্ট দুটো উইকে। এটা যদি আমি একটু ক্যালকুলেট করতে চাই ইনস্ট্যান্টলি, যদি আমি মেজার টুলস ছাড়া ক্যালকুলেট করতে যাই তাহলে আমাকে অনেক কিছু করতে হবে। এখানে কত প্রাইস ছিল এখন কত প্রাইস আছে তার একটা পার্সেন্টেজ বার করা চাপের ব্যাপার, এত টাইম নেই। যারা ট্রেড করেন তাদের ইনস্ট্যান্ট জিনিস দরকার হয়। তো মেজার টুলস এখানে ক্লিক করব, এটা হাইলাইটেড আছে, আমি কার্সারটা নিয়ে গিয়ে ঠিক নিচের শ্যাডো থেকে ক্লিক করে ওপরে শ্যাডো অব্দি টেনে আরেকটা ক্লিক করে ছেড়ে দেবো, মাউস ফ্রি। এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে দেখাচ্ছে উপরে 18.07%, এটা আমরা রাউন্ডে 18% ধরি, মানে লাস্ট দুটো উইকে 18% প্রফিট দিয়েছে বিটকয়েন। লাস্ট দুটো উইকে কি করে বলছি,
এখানে যেহেতু দুটো ক্যান্ডেল আমরা ধরেছি আর টাইম ফ্রেমে ডাব্লু লেখা আছে, মানে টাইম ফ্রেমে পার উইক একটা ক্যান্ডেল দেখাচ্ছে, তো দুটো উইকে 18% প্রফিট দিয়েছে বিটকয়েন। বিটকয়েনের মতো লার্জ ক্যাপ কয়েন, মানে সব থেকে, যার মধ্যে ক্যাপিটালস আছে, ট্রিলিয়ন্স ডলার আছে, সেইখানে সেই কয়েনটি, মাদার কয়েনটি 18% প্রফিট দিয়েছে। লাস্ট দুটো উইকে 18% প্রফিট, মানে আপনি যদি 1 লাখ টাকা ট্রেড করতে বসতেন, জাস্ট বিটকয়েন কিনে রেখে দিতেন, আজকে হয়তো 18,000 টাকা আপনি প্রফিট করতেন বা বুক করতেন। আমি উইক মিলিয়ে বললাম, যখন হাইস্ট গেছিল। তো ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে প্রফিট করা সত্যি খুব ইজি। আবার ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে প্রফিট করা কিন্তু সত্যি খুব হার্ড, আপনি যেভাবে নেবেন জিনিসটা। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের ইগনোর করে চলে যেতে হবে, যেগুলোর উপর আমরা বেশি মাথা লাগাবো না, কারণ যত বেশি জিনিসপত্র শিখতে থাকবো তত আমাদের ভয় বাড়তে থাকবে। এইটা খুব সত্য কথা। যারা ট্রেডার তারা কিন্তু খুব বেশি সেভ করতে পারেন না, আবার যারা ট্রেড করেন না, যারা হোল্ড করেন, তারা হয়তো জানেনই না সেই মানুষটা কোনো একটা ক্রিপ্টোকারেন্সি কিনে রেখে দিয়েছিলেন। এটা প্রচুর মানুষের সাথে হয়েছে, আমি দেখেছি, আমার চোখের সামনে প্রচুর উদাহরণ আছে, যে যারা কোনো একটা কয়েনকে কেউ কিনিয়ে দিয়েছিল, ওনারা ট্রেড ফেড করেন না, জাস্ট হোল্ড করে রেখে দিয়েছেন, তাদের অজান্তেই প্রচুর তারা প্রফিট গেইন করে বসে আছে, তারা জানেন না, তারা তো সেল করতেও জানেন না। এই ঘটনা ক্রিপ্টোকারেন্সিতে প্রচুর। কিন্তু যারা ট্রেডিং করেন, যারা ট্রেড করতে জানে, তাদের মনে মনে মানে তাদের একটু মনে হয় যে না, দেখি একটু সেল সেল করে দিই। তাদের মধ্যে কিছু কিছু ইমোশনস কাজ করে, যেটাকে মার্কেট ইমোশনস বলা যায়। মার্কেট ইমোশনস নিয়ে কিছু ক্লাস হবে পরের দিকে, যেখানে ফাড, ফোমো এগুলো প্রচুর কাজ করে। ফাড মানে হচ্ছে ফিয়ার, আনসার্টেনিটি অ্যান্ড ডাউট। ফাড কখন কাজ করে? যখন আপনি একটা প্রফিট গেইন করে বসে আছেন। যেমন ধরুন, আমি এইখান থেকে যদি বাই করে থাকি, এখন মার্কেট বেশ খানিকটা ওপরে, এটা কত পার্সেন্ট? ইনস্ট্যান্টলি একটু ক্যালকুলেট করে নিই মেজার টুলস দিয়ে। অলমোস্ট অলমোস্ট 175%। 175% কিন্তু অনেক হয়। 175% ধরুন আপনি প্রফিট করে বসে আছেন এই ওপরে, বা আমি ধরি 150% প্রফিট করছেন এসব জায়গায়। মেজার টুলস দিয়ে আরেকবার দেখে নিই। ধরে নিই 150% প্রফিটে আপনি এসব জায়গায় ওয়েট করছেন। ঠিক এই জায়গা থেকে আপনার মনে আসবে হচ্ছে ফার্ড, ফিয়ার, আনসার্টেনিটি অ্যান্ড ডাউট, মানে ভয়। আনসার্টেনিটি ফিল হবে, ডাউট হবে, ডাউট। কিসের ডাউট? মার্কেট হয়তো এইবারে এখান থেকে পড়বে, আমার এই যে 150% প্রফিট, আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, এইখানেই আমাকে লস করে যেতে হবে। এই যে ভয়, রাতের বেলা ঘুম হবে না, তখন কিন্তু আপনি এখান থেকে সেল করে দেবেন। ঠিক এই জায়গা থেকে যদি আমি সেল করে দিই, ঠিক ধরুন এই জায়গা থেকে আমি সেল করে দিলাম, আর তার 1 সপ্তাহ পরেই দেখা গেল মার্কেট এখান থেকে আরো উপরে চলে গেল, অল টাইম হাই মেরে দিল এখান থেকে। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? আপনি কিন্তু লস করেননি, আপনি এখান থেকে এতটা প্রফিট করেছেন, কিন্তু আপনার যে মনে ওই ফান্ড তৈরি হয়ে গেছিল, তার জন্য আপনি পুরো প্রফিটটা নিতে পারেননি। অলমোস্ট 400% প্রফিট হওয়ার জায়গা ছিল, 450%। ততটা আমি প্রফিট নিতে পারলাম না, আমি 150%-এ গিয়ে থেমে গেলাম। কারণ আমি মার্কেট অ্যানালিসিস করতে শিখে গেছি। আমার মনে হচ্ছে মার্কেট ওই অ্যানালিসিস করে টোরে যে এইবারে মার্কেটটা পড়ে যাবে, এই হচ্ছে ভয়। তাহলে মার্কেট কেন পড়বে, কখন পড়বে, এইগুলো কিন্তু আমাদের প্রপার জানতে হবে, না হলে কিন্তু এই ফান্ড তৈরি হবে মনে। আবার উল্টো দিকেও কি ফোমো তৈরি হবে, ফিয়ার অফ মিসিং আউট। মানে ঠিক সেম সিচুয়েশনে, ধরুন আপনি 150% প্রফিট করে বসে আছেন, আপনার ফ্রেন্ড সেই টাইমে বাই করতে পারেনি, এখন আপনার ফ্রেন্ড ঠিক এই জায়গা থেকে বাই করছে, আপনি এখান থেকে বাই করে প্রফিট করে বসে আছেন। আপনার ফ্রেন্ড যদি এখান থেকে বাই করা শুরু করে, যে সে ভাবছে যে আমার বন্ধু তো প্রফিট করে নিল, আমার এবারে ভয় হচ্ছে যে আমি প্রফিটটা করতেই পারলাম না, আমার 1 লাখ টাকা 1 লাখ টাকাই থেকে গেল, এইটা আর মানে আমি আর প্রফিট ট্রেড করে বাড়াতে পারলাম না, মানে কি, ফিয়ার অফ মিসিং আউট, কিছু একটা মিস করে ফেললাম আমি। এইবারে তড়িঘড়ি করে ভুলভাল যা হোক তা হোক করে এইখানে আমি বাই করলাম, আর তারপর মার্কেট ডাউন খেয়ে গেল। তাহলে কি হবে? আমার ফান্ডটা ওপরে স্টাক হয়ে গেল। কত পার্সেন্ট স্টাক যদি ওপর থেকে ধরি? ওই প্রায় প্রায় 60%-এর কাছাকাছি আমি ফান্ডটাকে লস করে বসে থাকবো। মানে 1 লাখ টাকা লাগালে 40,000 টাকা হয়ে যাবে নিচে এসে।
এটাও মানতে হবে। শুধু প্রফিট হয় ক্রিপ্টোকারেন্সিতে সেটা নয়, ক্রিপ্টোকারেন্সিতে লস হবে এবং সেটাকেও মেনে নিতে হবে। তার জন্য এক্সপার্টদের সাজেশন দরকার। তো ফিয়ার আর ফাড, এই দুটো নিয়ে মার্কেট সবসময় চলে। এই দুটো নিয়ে মার্কেটে বাইং প্রেসার সেলিং প্রেসার তৈরি হয়। ওকে, এরপর আমরা কিছু ইন্ডিকেটর দেখে নিই। ফার্স্ট ইন্ডিকেটর আমি এখানে সিলেক্ট করছি স্টকেস্টিক আরএসআই। এখানে কি করে সেট করতে হয়, সার্চে গিয়ে আমি এখানে এসটি ও এখানে স্টোকেস্টিক আরএসআই জাস্ট মারলেই চলে আসবে, বা আরএসআই আপনি নিতে পারেন। আজকে আরএসআই দেখছি না, স্টোকেস্টিক আরএসআই দেখবো, কারণ স্টোকেস্টিক অসিলেটর ফর্মুলা আরএসআই এর উপর মানে এখানে অ্যাপ্লাই করা থাকে। এটা একটা বিরাট বড় সাবজেক্ট, আরএসআই কিভাবে কাজ করে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা ফুল ফর্ম, তার উপর অসিলেটর ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করা যায়, এইগুলো অতটাও জেনে লাভ নেই। কোনটাকে এখানে কে লাইন বলে, কোনটাকে ডি লাইন বলে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই যে কোনটাকে কে লাইন বলে, কোনটাকে ডি লাইন বলে, আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড, এগুলো জানার দরকার আছে। এর ইনপুটস গুলো কি দেওয়া হবে, আরএসআই লেন্থ কত থাকবে, এটাকে জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিন স্পট ট্রেডিং এর জন্য। ফিউচারের জন্য কিন্তু আলাদা হতেই পারে, এইটা দেখে কিন্তু ফিউচার করতে গেলে সমস্যা হতে পারে। তো আমরা খুব বেশি ডিটেলে না গিয়ে জাস্ট ওভারভিউ, স্টক আরএসআই এখানে অ্যাপ্লাই করব। স্টক আরএসআই এর মধ্যে কি কি দেখা যাচ্ছে এইটুকু আমরা একটু অ্যানালাইসিস করি আজকে। আর এরপর আরেকটা আশা করি ইন্ডিকেটর দেখানোর টাইম পাবো। অলরাইট, তো স্টকেস্টিক আরএসআই কি দেখাচ্ছে, এখানে কিছু কিছু জিনিস প্রথমেই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো দুটো লাইন আছে, একটা কে লাইন একটা ডি লাইন। এইগুলো নিয়ে আমরা যদি বেশি ভাবতে থাকি হয়তো ট্রেডটা করতে পারবো না। একটা লাল লাইন একটা নীল লাইন, এইভাবে আমরা ধরি। সব থেকে ইজি ওয়েতে আমি ট্রাই করছি আপনাদের বোঝানোর জিনিস। একটা লাল লাইন একটা নীল লাইন, আর তার মাঝে একটা বাউন্ড আছে, এখানে 80 আছে এখানে 20 আছে, টোটাল অ্যাকচুয়ালি এটা 100। এর নিচে একদম জিরো থেকে শুরু করে 100 অব্দি আছে, তার উপরেও কিছুটা দেখা যাচ্ছে এখানে। 80 থেকে 20 একটা আপ ডাউনের জায়গা আছে। যদি মার্কেট ওপরের দিকে পুশ করে এখান থেকে বেরিয়ে যায় তাহলে আবার নিচে আসে, আবার নিচের দিকে যদি পুশ করে বেরিয়ে যায় আবার মার্কেট ওপরের দিকে আসে। ঠিক যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন পুশ করে ওপরের দিকে বেরিয়ে গেছিল আবার নিচের দিকে ঠেলে ঢুকে গেছে। আবার ঠিক এই জায়গাটা তো তাই, মার্কেট নিচের দিকে যখন বেরিয়ে এসেছিল আবার ওপরের দিকে চলে এসেছে। নিচে যখন চলে যায় তখন এটাকে বলা হয় হচ্ছে ওভার সোল্ড পজিশন, মানে সেল হয়ে হয়ে ওভার সোল্ড পজিশনে চলে গেছে। আবার যখন মার্কেট উপরের দিকে চলে যাবে, বাই করতে করতেই তো মার্কেট উপরে ওঠে, তার মানে বাই হয়ে হয়ে ওভার বট পজিশনে চলে যায়। তো মার্কেট এখন কোন পজিশনে আছে, মার্কেট এখন কিন্তু ওভারসোল্ড পজিশনে আছে। এবং মার্কেট যারা অলরেডি চার্ট দেখতে পারেন, ইন্ডেক্স দেখতে পারেন, তারা দেখে বুঝতে পারছেন যে মার্কেট এখন কি অবস্থায় আছে। মার্কেটে যে এখন যে অবস্থা, এখান থেকে মার্কেট উপরের দিকে শুট করবে। এর কারণ একটাই হতে পারে, এখানে যে লাইনস গুলো দেখাচ্ছে এই লাইনগুলো কিন্তু কিছু কথা বলে। প্রত্যেকটা জায়গায় ভালো করে খেয়াল করে দেখবেন, যখন নীল লাইনটা উপরের দিকে তখন মার্কেট উপরের দিকে ওঠে, আবার যখন লাল লাইনটা উপরে থাকে তখন মার্কেট নিচের দিকে নামতে থাকে। যেই জায়গা থেকে এই দুটো ক্রস ওভার হয়, কিছু কিছু জায়গা ক্রস ওভারের জায়গা আছে, সেইখান থেকে আমরা বাই করতে পারি। যেমন এইখানে একটা ক্রস ওভার হয়েছে, লাল লাইনটা উপরে ছিল নীল লাইনটা নিচে ছিল, এই জায়গা থেকে ক্রস হয়ে নীলটা উপরে চলে গেছে লালটা নিচে চলে গেছে। এই ক্রস ওভারের ঠিক উপরের দিকে তার করসপন্ডিং যে ক্যান্ডেল আছে ঠিক এই জায়গাটা, এখান থেকে যদি আপনি বাই করতেন তাহলে মোটামুটি কিন্তু একটা গেইন করার জায়গা ছিল। এখান থেকে মার্কেট ওপরের দিকে গেছে। যদি আমি নেক্সট যে ক্রস ওভার আছে সেই ক্রস ওভার অব্দি ধরি, এখান থেকে 50% মোটামুটি মার্কেট দিয়েছে। মানে এখান থেকে এইটুকুর আমি দেখালাম, এখান থেকে এই জায়গাটা, এর মধ্যে 50% মার্কেট আপনাকে প্রফিট দিয়েছে। তো ক্রস ওভার গুলোতে আমরা ফার্স্ট ট্রেড করতে পারি, যখন মার্কেট ওপরের দিকে থাকবে নিচের দিকে থাকবে, এইভাবে আমরা বুঝবো। তাহলে এখন কারেন্ট সিচুয়েশন আমাদের কি দেখাচ্ছে, কারেন্ট সিচুয়েশন এটাই দেখাচ্ছে মার্কেট তো নিচের দিকে আছে, কিন্তু
লাল লাইনটা নিচে চলে গেছে, নীল লাইনটা উপরে চলে গেছে, মানে এইবারে মার্কেট ঠিক উপরের দিকে ওঠা স্টার্ট করবে, অ্যাকচুয়ালি স্টার্ট হয়েও গেছে। আর এর করসপন্ডিং যে মার্কেটের লাস্ট দুটো আমাদের উইক, লাস্ট দুটো উইক কিন্তু পজিটিভ, লাস্ট দুটো উইক আমাদের গ্রিন দেখাচ্ছে। তাহলে স্টকেস্টিক আরএসআই রিড করা অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারলাম? আমার মনে হয় একটা ক্লাসে মার্কেটে ইন্ডিকেটর রিড করা হয়তো শেখা যাবে না, কিন্তু ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাবে। ওকে, আরেকটা লাস্ট ছোট্ট ইন্ডিকেটর দেখাই, তারপরে কিছু কিউএনএ রাখবো, কিউএনএ সেশন কিছু রাখি, কারণ আশা করি অনেকের অনেক কিছু কোশ্চেন্স থাকতেই পারে। এরপর আমরা দেখবো মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, যেটাকে ম্যাকডি বলা হয়। এগুলো কিন্তু ফার্স্ট দিন দেখার ইন্ডিকেটরস না, তাও আমি দেখাচ্ছি, কারণ ফার্স্ট দিনে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এই জিনিসগুলো না বুঝে ইন্ডিকেটর দেখাটা যাবে না। ম্যাকডি শো হচ্ছে না, ম্যাকডিতে কিছু প্রবলেম করছে। ওকে, আমরা বোলিঞ্জার ব্যান্ড দেখার চেষ্টা করি। রাইট, বোলিঞ্জার ব্যান্ড এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ম্যাকডি এখানে শো করছিল না, তো আমরা বোলিঞ্জার ব্যান্ডে শিফট করেছি। বোলিঞ্জার ব্যান্ড এখান থেকে আপনি সার্চ করবেন, বোলিঞ্জার ব্যান্ড পুরোটা লিখলে বা ব্যান্ডস লিখলে এখানে চলে আসবে, এটাকে জাস্ট ক্লিক করে আমি এখান থেকে কেটে দেবো, জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখুন বোলিঞ্জার ব্যান্ড অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। এখানে বোলিঞ্জার ব্যান্ডকে কিভাবে আমরা রিড করব? বোলিঞ্জার ব্যান্ডের ফার্স্টে এখান থেকে সেটিংস থাকে, সেটিং এ গিয়ে আমরা কিছু চেঞ্জ করব না। আমি এখান থেকে কিছু ভিজিবিলিটি চেঞ্জ করছি যাতে আহ, দেখতে সুবিধা হয়। আমি লাইন্স গুলো একটু মোটা করে দিচ্ছি যাতে সবার দেখতে সুবিধা হয়। অলরাইট, তো বুলিঞ্জার ব্যান্ড এখানে কি দেখাচ্ছে? ফার্স্ট বুলিঞ্জার ব্যান্ডে দেখা যাচ্ছে তিনটে লাইন আছে, মানে একটা ব্যান্ড টাইপের, পুরো যে চারটাকে আছে পুরো চারটাকে ধরে রেখেছে, এমন একটা ব্যান্ড পুরো চারটাকে ধরে রেখেছে। ব্যান্ডের তিনটে অংশ, একটা হচ্ছে আপার ব্যান্ড যেটা লাল দিয়ে আছে, একটা হচ্ছে লোয়ার ব্যান্ড যেটা সবুজ দিয়ে আছে, আর মাঝখানে আছে হচ্ছে একটা স্পাইন। এই তিনটে দিয়ে বুলিঞ্জার ব্যান্ড তৈরি। তো বুলিঞ্জার ব্যান্ডে খাসিয়াত এটাই, মার্কেটকে জাস্ট পুরোটা একটা ব্যান্ডের মধ্যে রাখে। মার্কেট মাঝে মাঝে এখান থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবার ওই ব্যান্ডের মধ্যেই ঢুকে পড়ে। যেমন এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে ছিটকে বেরিয়ে এসছে, এখান থেকে মার্কেট ওপরের দিকে ছিটকে বেরিয়ে এসছে, এইসব জায়গা থেকে মার্কেট ওপরের দিকে বেরিয়ে এসেছিল, কিন্তু আবার ঠিক জায়গা মতো চলে আসে। বুলিঞ্জার ব্যান্ড রিড এখান থেকেই করব। মার্কেটে যদি একদম লোয়ার যে ব্যান্ডটা আছে সেটা টাচ করে, সেখান থেকে একটা আপ দেওয়ার চান্স আছে। আবার ওপরের ব্যান্ডটা যদি টাচ করে, তাহলে সেখান থেকে আবার একটা রেজিস্ট হয়ে নিচে যাওয়ার চান্স আছে। আর মাঝখানে যে স্পাইনটা আছে, এই স্পাইনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। কখনো কখনো স্পাইনটা সাপোর্টের কাজ করে, কখনো রেজিস্ট্যান্সের কাজ করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জানি আসলে যে জিনিসটা কিভাবে কাজ হয়, মানে কোনো কোনো জায়গায় সাপোর্ট দেয় এই ব্যান্ডটা, মাঝখানে স্পাইনটা, আবার কোনো কোনো জায়গায় আটকে দেয়। কোনো কোনো জায়গা থেকে মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে বাউন্স করে, জাস্ট টাচ করে। যেমন কয়েকটা উদাহরণ দেখি, মার্কেট এখান থেকে উপরে উঠছিল, এখান থেকে একটা বাউন্স খেয়ে আবার উপরে দিয়ে গেছে, স্পাইনটা এখানে রেজিস্ট্যান্সের কাজ করেছে। আবার মার্কেট এখান থেকে এরকম উপরে উঠে এখান থেকে জাস্ট ব্রেক করে আবার নিচে চলে গেছে, মানে উপরে ব্যান্ডটাকে টাচ করতে দেয়নি, সরি এখানে সাপোর্টের কাজ করেছে, আর একই স্পাইন আবার নিচে রেজিস্ট্যান্সের কাজ করেছে। তো স্পাইন দুদিকেই কাজ করতে পারে, আর ব্যান্ড গুলো সেভাবে কাজ করতে পারে। কখনো ব্যান্ড গুলো সাপোর্টের কাজ করতে পারে, আবার উল্টো দিকেও কাজ করতে পারে। এখানে এখন রিসেন্ট মার্কেট কি দেখাচ্ছে? রিসেন্ট মার্কেটের সিচুয়েশন এটাই যে মার্কেট একটা নিচের দিকে বাউন্স খেয়েছিল, স্পাইনে ধাক্কা খেয়ে আবার এই ওপরের দিকে ওটা স্টার্ট করেছে। যদি ওপরের দিকে উঠতে থাকে কতটা যেতে পারে? যেতে পারে এই আপার ব্যান্ড অবধি। তার মানে আশা করছি ওই ৭৯,০০০ ডলার কাছাকাছি মার্কেট পাম্প করতে পারে। তাহলে এখন যদি কেউ বাই করে থাকেন, আপনারা প্রায় ওই ৭০-৭৫-এর কাছাকাছিতে সেল লাগাতে পারেন। এবারে মার্কেট যদি এখান থেকে ডাউন খায়, কোথায় গিয়ে ধাক্কা খাবে সবার ফার্স্ট? সবার ফার্স্টে এই স্পাইনের কাছে গিয়ে ধাক্কা খাবে। তার মানে ওই ৫৮,০০০-এর কাছাকাছি গিয়ে আবার মার্কেট স্টে করতে পারে। যদি ওপরে যায় কত দূর যাবে, নিচে যায় কত দূর যাবে, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের জানার। তাহলে ট্রেড করলে বোঝা যাবে যে কোথায় বাই করব কোথায় সেল করব। এইবারে যদি মাঝখানে স্পাইনটাও ভেঙে যায়,
তাহলে নেক্সট একদম 38-এ চলে যাবে। আশা করি 38-এ যাওয়ার খুব বেশি জায়গা নেই এখন। তো এই দুটো জায়গার মধ্যে আমরা যদি ট্রেড করি, এটা বুঝতে পারবো। এটা আমি উইকলি চার্ট দেখাচ্ছি, মানে লং টার্ম ট্রেডের জন্য, মানে 3-4 মাসের ট্রেডিং আমি, মানে 3-4 মাসের জন্য মার্কেট কি থাকবে আমি সেটা দেখালাম। মার্কেট 3-4 মাসের মধ্যে 80-তে যেতে পারে, না হলে একদম 58-58 যেতে পারে। আর যদি সব থেকে খারাপ হয় 40-30-38-এর কাছে যেতে পারে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, মার্কেট টোটাল ওভারঅল যা বলছে, 1 লাখ থেকে 1.5 লাখ ডলার চলে যাবে নেক্সট 3-4 মাসের মধ্যে বিটকয়েন। অলরাইট, তো আজকে আমার এন্ড থেকে এখানে কমপ্লিট। এরপর কিছু কোশ্চেন অ্যান্সার সেগুলো নিয়ে নিই আমরা। সুদীপ স্যার, কিছু কোশ্চেন অ্যান্সার আমরা নিয়ে নিই, তারপরে আমরা সবার অ্যান্সার দিই। সবার কোশ্চেন্সে আশা করি অনেকের কোশ্চেন্স থাকতেই পারে, কারণ অনেকে নতুন আসছেন, অনেকে অনেক কিছু বুঝতে পারেননি আশা করছি। তো সবার কোশ্চেন্স গুলো আমরা এবারে নিয়ে নিই।